চা খাওয়া যাদের নেশা তারা কি চা ছাড়া থাকতে পারে? আর সেই নেশায় আসক্ত হচ্ছে আমার পরিবারের সবাই। সকালে জুমার নামাজ পড়ে মা, মেয়ে, তারপরে মেয়ের বাবা ৩ জনে মিলে এই হালকা পাতলা চা, টোস্ট আর আমি তো মুড়ি দিয়ে চা খেতে পছন্দ করি। তো সেটাই খেয়ে নিলাম। নিয়ে তানহার আব্বু তানহাকে নিয়ে চলে গেছে হচ্ছে ওকে এক্সাম দেওয়াতে। আজকে ওর লাস্ট এক্সাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। যেহেতু বাসায় একা আছি আর এখন হচ্ছে অনেক সকাল, আর সকালে সবাই চা টোস্ট খাইছে, গতকালকে খিচুড়ি আছে, সবকিছু মিলায় নাস্তার প্যারা নাই। বেশিরভাগ দিনই আমার নাস্তার প্যারা থাকে না, কারণ আমরা সবাই সকালে হালকা পাতলা খেলে আর কিছুই লাগে না আমাদের। যার জন্য রান্নাঘরে এসে অনেকদিন ধরে ভাবছি এই যে আমার যে মশলা রাখার যে বয়ামগুলো সেগুলো একটু ময়লা হয়েছে, তো সেগুলো ক্লিন করবো। অনেকদিন ভাবছি কিন্তু ভাবতে ভাবতে করাই হয়ে উঠছিল না। আর যেহেতু আজকে হাতে সময় আছে তা ভাবলাম করেই ফেলি। যার জন্য মানে পুরোটা সবকিছু নামিয়ে পরিষ্কার করিনি, জাস্ট মুখগুলাই ময়লা হয়েছিল, যেহেতু রান্না হয় পাশে তেল ছিটে থাকে। তো এই তেল চিটচাটা ভাবটা দূর করার জন্য সেটাই আর কি একটু ক্লিন করে নিলাম। আর এইগুলা ক্লিন রাখলে আসলে রান্নাঘরটা দেখতে অনেক বেশি পরিপাটি লাগে। আর আমার হেল্পিং হ্যান্ড খালার যেহেতু বয়স হয়েছে অনেক, উনি এত পরিপাটিভাবে সবকিছু করতে পারে না, বা বলে দিলেও উনি বুঝতে পারে না, উনি ওনার মতো করে করে। তো আলহামদুলিল্লাহ ওনার এই সাহায্যটুকু আমার জন্য অনেক বেশি কাজে লাগে। বয়সে যে উনি আমাকে এতটা হেল্প করে এটা হচ্ছে আমার জন্য মানে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, গতকাল রাত্রে রুহির আব্বু ছোটোখাটো বাজার আনছিল, যেমন মেথি, তারপর হচ্ছে তিসি, সাদা তেল, যেগুলো আমার অনেক প্রয়োজনীয় জিনিস। আমি মাথায় হচ্ছে মেথি আর তিসি দেয়, আর সাদা তেল খেতে আমার অনেক ভালো লাগে। শুধু সাদা তেল খাওয়ার জন্যই আনেনি, মূলত ওটা আমার অর্ডারের কাজের জন্য লাগে, পিৎজায় ব্যবহার করি আমি। তো সেগুলো এক একটা করে আমি বয়ামে ঢেলে নিলাম। আর এদিকে আমার হলুদের বয়ামটা খালি হয়ে গেছিল। তারপরে আরও কিছু মাসিক বাজার যেগুলো আগে থেকে বয়ামের ভিতরে ছিল, যার জন্য যখন বাজার করা হয়েছিল নামানো হয়েছিল না, তো সেগুলো এখন এক এক করে নামিয়ে নিচ্ছে যেহেতু শেষ হয়ে গেছে। সাদা তেল সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না। সাদা তেল এমন একটা খাবার যেটাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর আমরা এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য না জানি কত খাবার খেয়ে থাকি, আর সেটাতে দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ তো হয়ই না, সাথে আমাদের ফ্যাট চর্বি এগুলো বেড়ে যায়। যাই হোক, সাদা তেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তার সাথে আবার একদমই ফ্যাট নাই, তার উপরে আবার রয়েছে ফাইবার, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমরা যে কোনো ডায়েটের ক্ষেত্রে এই সাদা তেলটা কিন্তু আমাদের রেগুলার মেনুতে রাখতে পারি। আর এটা আমার তো খেতে অনেক ভালো লাগে, আমার রুহি অনেক বেশি পছন্দ করে। একবার খাওয়া শুরু করলে মনে হয় যে আমি সম্পূর্ণটা শেষ করে ফেলে, এরকম একটা স্বাদ। আমি সপ্তাহে 2 দিন এই তিসি আর মেথিটা ব্যবহার করি, এটা চুলের জন্য অনেক উপকারী। মেথি যে চুলের জন্য উপকারী তা তো আমরা সবাই জানি। যাই হোক, চলে এসেছি এখন দুপুরে রান্না করতে। আর আজকে রান্না করব হচ্ছে পাতাকপি ভাজি আর পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটা আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করব, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি বলবো আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে সবাই, বাসার সবাই হাত চেটে পুড়ে খাবে। আমি নিজেও দুপুরে খাওয়ার সময় অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি। আর যেহেতু ভয়েসটা দিচ্ছি রাতের বেলা, তাহলে তো বুঝতেই পারছেন যে আমার অলরেডি রান্না করে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমি পাঙ্গাস মাছ রান্না করার আগে সেই বাঁধাকপিটা রান্না করে নিচ্ছে। আর বাঁধাকপিটা রান্না করার জন্য আমি ফার্স্টে হচ্ছে পানি দিয়ে তার ভিতরে লবণ, হলুদ আর একটু মরিচ চিড়ে দিয়েছি। দেওয়ার পরে এখন বাঁধাকপি দিয়ে দিয়েছি, আর বাঁধাকপির সাথে কিন্তু একটু আলু কুচি করে নিয়েছে। আমি আবার আলু খুবই পছন্দ করি, শুধু আমি না আমার রুহিমণিও পছন্দ করে, যার জন্য আমি সব কিছুতে চেষ্টা করি একটু একটু আলু দেওয়ার। আর এইভাবে বাঁধাকপিটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি চলে এসেছি আরেকটা চুলাতে। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে এখন এর উপরে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, কারণ আমি বাঁধাকপিটা এখন তেলের উপরে ছেড়ে দেবো। তেলের উপরে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবো। বাঁধাকপিটা ডিরেক্টলি তেলের উপরে দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় আগে সেদ্ধ করে নিয়ে তারপরে তেলের উপরে দিলে অনেক বেশি মজা লাগে। আর যেহেতু এখন বাঁধাকপির সিজন না, এজন্য বাঁধাকপিটা আরেকটু মজা রাখা মানে করার জন্য আমার এই প্রসেসিংটাই সব থেকে কার্যকরী মনে হয়। যা করেছে এটা আমার কিন্তু বাঁধাকপির রান্নাটা হয়ে গেছে। এদিকে আমি আরেকটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমার এই ফ্রাই প্যানটার বয়স প্রায় 4 বছর, যার জন্য এটার অবস্থা খুবই খারাপ, একদম কড়াইয়ের মতো অবস্থা হয়ে গেছে। আসলে প্রথমে যখন আমি আমার ইউটিউবের চ্যানেলটা শুরু করি তখন আমার কোনো প্রকারেরই ফ্রাই প্যান ছিল না। তো আম্মা যখন দেখে যে আমি আমার ইউটিউবের ভিডিওর জন্য আমার ফ্রাই প্যানের প্রয়োজন, কড়াই দিয়ে ভিডিও করতেছে, আর তখন তো ফার্স্টের দিকে এতটা ব্লগ ভিডিও শেয়ার করতাম না, শুধুমাত্র রেসিপি ভিডিও শেয়ার করতাম, সেক্ষেত্রে এই ফ্রাই প্যানের প্রয়োজনটা ছিল অনেক বেশি। আর আমার এই প্রয়োজনটা আমার শাশুড়ি মা অনেক ভালোভাবে বুঝতে পেরে সে আমার প্রয়োজনীয় সব কিছুই কিনে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, সে আমাকে এত বেশি সাপোর্ট করছে। আল্লাহ যদি কখনো আমাকে এই ইউটিউব প্ল্যাটফর্মে
কোনো ধরনের ইমপ্রুভ দেয় বা কোনো ধরনের অগ্রগতি দেয়, তাহলে আমি আগে আমার শাশুড়ির জন্য কিছু করব। যেহেতু আল্লাহ তাকে নিয়ে গেছে দুনিয়ার পরে, সে নেই, যার জন্য তাকে দুনিয়ার কোনো সুখ তাকে দিতে পারবো না, তবে চেষ্টা করব তার জন্য আলাদা করে কিছু একটা করার ইনশাল্লাহ। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু পাঙ্গাস মাছটা ভেজে নিয়েছি। আমরা যে কজন মানুষ সেই হিসাবে পাঙ্গাস মাছটা নিয়েছি। তো পাঙ্গাস মাছ ভাজার পরে পাঙ্গাস মাছের তেলের ভিতরে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা। আর পাঙ্গাস এমন একটা মাছ যেটা মাছ ভাজা তেল দিয়েই মাছটা রান্না করা হয়ে যায়, এক্সট্রা আর কোনো তেলের প্রয়োজন হয় না। তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটু সাইডে জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, কারণ আছে আমার যে জিরা গুঁড়াটা সেটা শেষ হয়ে গেছে, যার জন্য জিরা ফোড়ন দিলাম। তবে জিরা গুঁড়োটা থাকলেও আমি এই রান্নাটার ক্ষেত্রে জিরা ফোড়নটা দিতাম, কারণ জিরা ফোড়নের যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কেটে রাখা আলু। এখানে আমি আলুগুলাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এখন পেঁয়াজের ভিতরে ভালো মতো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের ভিতরে আলুটা ভালো মতো ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটার কথা শুনে একটু সবাই অবাক হয়ে যাবেন না যে মাছে কেউ আদা বাটা খায়। হ্যাঁ, পাঙ্গাস মাছে আপনারা একটু আদা বাটা দিয়ে দেখবেন, পাঙ্গাস মাছের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। আমিও প্রথম ভাবতাম যে মাছে কখনো আদা বাটা দেওয়া যায়, কিন্তু একদিন হঠাৎ করে আদা বাটা দেওয়ার পর ভুলে আদা বাটাটা চলে গেছিলো। তো দেওয়ার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আসলেই তো অনেক মজা লাগে। তারপরে আমি এই জিনিসটা একদমই স্কিপ করি না। তারপরে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে এখন আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আবারও বলছি, এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সবাই একদম পেট ভরে ভাত খাবে। তো যাই হোক, আমার কিন্তু ওদিকে মশলাটা একটু পুরো যাচ্ছিলো, তো আমি একটু পানি দিয়ে নিলাম, দিয়ে এখন আলুটাকে ভালো মতো কষিয়ে নিব। আর এই ধরনের ভুনাভুনির ক্ষেত্রে কিন্তু আলুটা বা সবজিটা কষানোটা অনেক বেশি প্রয়োজন, কারণ যত কষাবেন তত কিন্তু স্বাদটা জমে যাবে। এর ভিতরে 2 পিস এলাচ আর 1 পিস হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি। কেউ এটাতেও অবাক হবেন না। আমি বলবো এই রেসিপিটা আপনারা একটু ট্রাই করে দেখবেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মাছের ভিতরে বা দারচিনি এলাচ দেয়, কেন দেয় না? শুধুমাত্র কি ডিম আর গোশের ভিতরে দারচিনি এলাচ যায়? আমার তো মনে হয় না। মাছের ভিতরেও দারচিনি এলাচটা, বিশেষ করে পাঙ্গাস মাছের ভিতরে আমার মনে হয় সব ধরনের মশলাই যায়। তো তারপরে এই যে আমি কিন্তু রান্নার পানি দিয়ে দিয়েছি আলুটা ভালো মতো কষানোর পরে, আর খুবই অল্প পরিমাণে দিয়েছি, কারণ আলুটা আমি ফার্স্টেই ভেজে নিয়েছি। এক্ষেত্রে আলুটা আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে এই যে ফিরে এসেছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা পরিমাণ নিয়েছি, নিয়ে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো না অপশনাল, কারণ টমেটোর জন্য এখানে স্বাদের কোনো তারতম্য হবে না। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, আপনার কাছে না থাকলে আপনি দিবেন না। তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। আমার কাছে সবসময় মনে হয় রান্নাটা হচ্ছে নিজের কাছে, নিজে যতটা মডিফাই করে রান্না করতে পারবো ততটাই আমার কাছে স্বাদ লাগবে। ওই যে ধরাবাঁধা নিয়মে যে সবসময় রান্না করতে হবে এমনটা আমার কাছে কখনোই মনে হয় না। আর এভাবে রান্না করে আমার বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করে। ইনশাল্লাহ আপনার বাসায় সবাই পছন্দ করবে। একদিনের জন্য হলেও ট্রাই করে দেখবেন। তো অলরেডি আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি এরকম রেখেই নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম।